আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অনির্বাণ দাস। আদালতের এই রায় শুনে কেঁদে ফেলেন সঞ্জয়। বিড়বিড় করে বলেন, আমার তো বদনাম হয়ে গেল। তবে তার এই কথায় তেমন কোনো সান্ত্বনা পাননি নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে রায় মেনে নিলেও জানিয়েছেন, ফাঁসির সাজা হলে তার মনকে সান্ত্বনা দিতে পারতেন। তিনি বলেন, আমাদের হাতে মামলা থাকলে আমরা ফাঁসির রায় করিয়ে দিতাম। সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষ প্রশ্ন তুলে বলেন, কিভাবে লড়াই করেছে, কি যুক্তি দিয়েছে কিছুই জানি না, তবে সমাজে বার্তা দিতে চরমতম শাস্তি হওয়া উচিত। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। নির্যাতিতা চিকিৎসক শুধু অর্থ উপার্জনের জন্য ডিউটিতে যায়নি, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এই ঘটনা সমগ্র সমাজকে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বলেন, প্রথমেই মৃত্যুদণ্ড নয়, সংশোধনের সুযোগ দেওয়া উচিত। বিচারক অবশ্য বিভিন্ন দিক বিচার করে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই রায়ের পরেও মুখ্যমন্ত্রীর আক্ষেপ, ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আরজিকরের রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম, আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি, সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো, আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। জেলা সফর আছে, আমরা জেলা সফর মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, অনেকগুলো জায়গা আছে, অনেক দূরে দূরবর্তী জায়গা। সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ডুয়ার্সে পালন হচ্ছে। আগামী দার্জিলিংয়ে 2-3বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়ে এবার ডুয়ার্সে আমরা করে তারপরে আসি। গতকাল 26 জানুয়ারি আছে, তোমরা জানো, 28 জানুয়ারি বই মেলা আছে, তারপরে আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সুতরাং প্রোগ্রাম চলবেই। দেখো, আমি রায় হওয়ার আগে তো কিছু বলবো না, আর ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছিল। সুতরাং এটা যাদের উপর নির্ভর করে এবং কীভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু যারা একটু টাইম নেয় তার কারণ তাকে দেখতে হয়। আপনার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সুতরাং এই কেসটাকেও আমরা বিচার চাই। এরকম একটা জঘন্যতম ক্রাইমের জন্য যার যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ডের মতো সাজা দেওয়া দরকার ছিল, এবং তার সঙ্গে আরো একটা গ্যাপ, আমরা পুরো অর্ডারটা পড়বো, আরো যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপে আরো কারা কারা জড়িত আছে সেগুলো খুঁজে যদি বার করার একটা জায়গা থাকে, আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না, জাস্টিসের একটা পার্ট হলো এবং বিচারক যেটা ভেবেছেন সেটা করেছেন। কিন্তু এরপরেও আইনের নিয়ম আছে যে আরো উচ্চতর কোর্টে সেটার বিচার হয়। আমরা বিভিন্ন দেশে দেখেছি আরজিকর আবহে ফারাক্কা কিংবা জয়নগরে ফাঁসি হয়েছে, সেক্ষেত্রে এক্ষেত্রে ফাঁসি হলো না, বিষয়টা কিভাবে দেখছি?
সেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল এই ঘটনা। দেখুন, আমরা এই জন্যই দুটো পার্ট আছে। একটা পার্টে আমরা মনে করছি যে তাহলে আরো অপরাধী আছেন যারা এর পাশেও রয়ে গেছেন, বিচারক মনে করেছেন যে এর চেয়ে হয়তো আরো কোনো ভিন্ন অপরাধকারী সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাকে সিবিআই ধরে আনুক। তো আমরা আশাবাদী যে একটা শাস্তি যেটা ম্যাক্সিমাম হওয়া উচিত ছিল সেটা ম্যাক্সিমাম হয়নি, কিন্তু তার সঙ্গেও আমরা মনে করি হায়ার কোর্ট যেগুলো আছে সেগুলোতে আমরা আরো ভালো করে আমাদের সাধারণ মানুষের যে প্রশ্ন এবং বিচার কমপ্লিট জাস্টিসের যে পার্টটা, সেই পার্টটার জন্য আমার মনে হয় এখনো বাকি আছে, গ্যাপ আছে, যুদ্ধ চলছে। রাষ্ট্রপাল কেন এই কথা বলছো? তোমরাই তো সিবিআই দাবি করেছিলে, এখন তোমরাই সেই সিবিআই তদন্তের হওয়ার পরে তারপরে তো এই বিচার প্রক্রিয়া, তারপরে কেন ভরসা রাখতে পারছো না? দেখুন, এটা একটা ভরসা রাখার ব্যাপার নয়। উদাহরণ হিসেবে আপনি মনে করতে পারেন আমার খিদে লেগেছে বা তেষ্টা পেয়েছে, আমি জল বা খাবার কারণে চেয়েছি, মানে এই নয় যে জল খাবারে কোনো রকমের এটা সিবিআই এই দেশেরই ইনস্টিটিউশন। সিবিআই চাওয়া এবং না চাওয়া, আসা না আসা সবারই অধিকারের মধ্যে। সুপ্রিম কোর্ট এই কেসে কনসিডার করছে। আমার মনে হয় লোয়ার কোর্টে যে জাজমেন্ট হলো এর সঙ্গে আরো পার্ট আছে যেটা হায়ার কোর্টে গিয়ে আরো অনেক কিছু রিভিল হয়। এবং এই দেশে ভারতবর্ষে এর আগে অনেক ইতিহাস আছে যে লোয়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে, হায়ার কোর্টের জাজমেন্ট আলাদা হয়েছে, কারণ প্রত্যেকটা জাজমেন্টের তথ্য প্রমাণের জায়গাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রমাণ হয়। এবং এরকমও আমরা দেখেছি একটা ইনভেস্টিগেশন রি-ইনভেস্টিগেশন হয়েছে, এগেন রি-ইনভেস্টিগেশন হয়েছে। তো আমরা এখানে মনে করি না যে এটা একটা কমপ্লিট জাস্টিসের কমপ্লিট জায়গা এসছে। হ্যাঁ, বলতে পারেন এটা একটা লোয়ার কোর্টের একটা পার্ট অফ জাস্টিস আমরা দেখলাম আজকে, কিন্তু এই যেহেতু একটা সর্বোচ্চতম যেটা শাস্তি হয়নি, তাহলে আমরা মনে করি যে কেউ এখনো জড়িত আছেন যারা যোগ্য, তাদেরকে খুঁজে বার করতে হবে এবং এই ইনভেস্টিগেশনটা চালাতে হবে। অবশ্যই অবশ্যই আমরা আজকে বলে না, এটা আমাদের প্রথম দিন থেকেই আমাদের দৃঢ়তা যে এই কেসটার জন্য ম্যাক্সিমাম, এবং সুপ্রিম কোর্টেও এই কেসটার পার্ট আছে আপনারা জানেন, তো ম্যাক্সিমাম এই খুন এবং মার্ডার ম্যাক্সিমাম শাস্তি সমাজে আর দেখা আমাদের জায়গা করার জন্য আমরা যতদূর যুদ্ধ করতে হয় করবো। এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের সঙ্গে যুদ্ধে আছেন সবাই আমরা সম্মিলিত হবে হায়ার থেকে হায়ার যুদ্ধে গিয়ে যুদ্ধে আশা করি এটা ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে, কিন্তু 25 বছর করেছে। এটা ঠিক আছে, ও তো আসল দোষী নয়। আসল দোষী যারা তারা তো ছাড়া পেয়ে গেল। জানি না এর পরবর্তী ফল কি হবে। হ্যাঁ, তবু আমি কিছুটা আছি, খুশি হয়েছি ও যাবজ্জীবন হতো বা 25 বছর কিছুটা আমি। কোর্টের রায় কি আজকে কি মান্যতা দিচ্ছেন যে কোর্টের সঞ্জয়কে সাজা দিল? হ্যাঁ, না সেটা তো ঠিক নয়, তবুও তো এটা তো ন্যায় বিচার তো হচ্ছে না, খুব প্রহসন চলছে। এই প্রহসনকে আটকাবে, আমরা তো কিছু নয়। আমরা জাস্ট এখানে এসে একটু জমায়েত একটু হই করে চেঁচামেচি করে, আমাদের তো গুরুত্ব কেউ দিচ্ছে না। হতাশ। হ্যাঁ হ্যাঁ, নামে একটা প্রহসন, ফলে এখানে খুশি হওয়ার কোনো বিষয় নয়। সঞ্জয় রায় ছাড়া বাকি আরো যারা দোষী আছে, মূল চক্রী কারা খুনের, মোটিভ কি ছিল এই খুনের, সেটা কিন্তু এই রায়দানের মধ্য দিয়ে কিছুই জানা গেল না। ফলে সাধারণ মানুষ যেমন ক্ষুব্ধ, মানুষ ক্ষোভে ফেটে পড়ছে, আমরাও তেমনি মেডিকেল সার্ভিস সেন্টার মনে করি প্রকৃত খুনিরা যতদিন না ধরা পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু মানুষ শান্ত হবে না, আমাদের লড়াইও চলবে। ফলে আগামী দিনে যদি আরো অভয়া না হতে দিই আমরা, তাহলে আজকের এই লড়াইটাকে থামিয়ে দিলে হবে না, ফলে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সিবিআই তদন্ত প্রক্রিয়ার উপর মানুষের আস্থা ক্রমশ হারিয়ে যাচ্ছে, কারণ সিবিআই 90 দিন তদন্ত করেও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যাদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ রয়েছে, বেশ কিছু প্রমাণ রয়েছে, তা সত্ত্বেও তাদেরকে তারা দোষী সাব্যস্ত করলো না বা চার্জশিট দিতে পারলো না। তারা খুন এবং ধর্ষণের মামলা থেকে তাদের জামিন দিয়ে দেওয়া হলো। এ থেকে বোঝা যায় যে আদৌ সিবিআই কি সিনসিয়ারলি চাইছে যে প্রকৃত খুনি কারা অভয়ার সেটা ধরা পড়ুক। যদি তাই চাইতো তাহলে এতদিন কিন্তু যা যা বিষয়গুলো উঠে আসছে সেগুলো আরো খতিয়ে দেখতো। সিএফএস এর রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টের সঙ্গে সিবিআই রিপোর্টের অনেক কন্ট্রাডিক্টরি বক্তব্য রয়েছে, পার্থক্য রয়েছে। সেখানে সঞ্জয় রায় আদৌ দোষী কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে, ওই সেমিনারে আদৌ খুনটা হয়েছে কিনা এই নিয়েও প্রশ্ন এসছে। সঞ্জয় রায় ছাড়া আরো বাকি 4 জনের যে ডিএনএ, সেই ডিএনএ আইডেন্টিফাই করা হলো না। 9ই আগস্ট ভোরবেলা রাত্রি 2:30টার থেকে যে 68 জনকে দেখা গেল সিসিটিভিতে, তাদেরকে কাউকে আইডেন্টিফাই করা হলো না একমাত্র সঞ্জয় রায় ছাড়া।
ফলে একা সঞ্জয় রায়ের পক্ষে, একটা সিভিক ভলেন্টিয়ার আউটসাইডারের পক্ষে ওই রকম একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে একজন ডাক্তারকে অন ডিউটি অবস্থায় নৃশংসভাবে খুন করাটা প্রায় অসম্ভব। ফলে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, পরিকল্পিত খুন। এর পেছনে কে বা কারা আছে সেটাই মানুষ জানতে চায়। তাই বিক্ষোভের আগুন কিন্তু আরো বেড়ে যাবে, এই রায় মানুষকে শান্ত করতে পারবে না। আসলে এদের দুজনের স্বার্থে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির স্বার্থ একই হয়ে গেছে। রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশের স্বার্থ ছিল যে সত্যকে গোপন করা, যারা খুনের সঙ্গে যুক্ত তারা হয়তো শাসক দলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তাদেরকে কভার আপ করা। আর কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সংস্থার তাদের স্বার্থ ছিল এই যে খুন, ধর্ষণ যা পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষে চলছে, এটাকে চাপা দেওয়ার দরকার। কারণ এই অভয়ের আন্দোলন, রাজ্যিকর আন্দোলন কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। ফলে সেখানেও যদি লড়াই আন্দোলন চলে তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার যে দলের একটা সরকার, সেই দলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়াই আন্দোলন চলতে। ফলে অ্যাজ এ হোল সারা ভারতবর্ষ জুড়ে খুন এবং ধর্ষণের যে বিচার হয় না, তার বিরুদ্ধে যদি আন্দোলন বিরাট আকারে হয় তাহলে কেন্দ্রীয় সরকারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তারা চাইছিল এই আরজি করের ঘটনাটা ধামাচাপা পড়ে যাক, আর রাজ্য সরকার তো চাইছিল। কারণ দুজনের স্বার্থ মিলে গেছে। তাই যে সাজা ঘোষণা হবে সেটা কি আপনারা কি হতাশ? দেখুন, আজকের আগেই গত পরশুদিন যে রায় দেওয়া হয়েছিল সেটা দেখেই আমাদের মনে হয়েছিল, যে আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো, যে সঞ্জয় রায়কেই বলির পাঠা করার চক্রান্ত। এছাড়া যারা প্রকৃত খুনি আরো রয়েছে, দোষী আরো তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আজকে সাজা ঘোষণার পর নতুন কিছু তো হওয়ার কথা নয়। ফাঁসি বা যাবজ্জীবন যাই হোক না কেন, তা দিয়ে কিন্তু সত্যটা, মূল সত্যটা বেরিয়ে এলো না। মানুষ চায় প্রকৃত খুনি কারা সেটা জানতে। একটা বিষয় হচ্ছে এইটার মধ্যে দিয়ে কি আরো যারা দুর্বৃত্ত আছে তাদের কি আরো প্রাধান্য পাবে, আরো কি আপনাদেরকে জাকিয়ে বসবে, আরো দুর্নীতি করবে, আরো এইভাবে এই করবে? অবশ্যই অভয়ার খুন হচ্ছে একটা দুর্নীতি চক্রের ফলশ্রুতিতে খুন। ফলে এই দুর্নীতি চক্রের যারা মাথা, এই সন্দীপ ঘোষ যদি শাস্তি না পায় তাহলে তো এই ধরনের অপরাধ আরো বেড়ে যাবে। অপরাধীরা যদি বোঝে যে রাজ্যে কোনো বা এই দেশে অপরাধ করে পার পেয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আরো খুন, ধর্ষণ, দুর্নীতি বাড়তে থাকবে, লাগাম ছাড়া হবে। তাই মানুষকে দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে লড়তে হবে। আজকের যে সাজা ঘোষণা আপনারা মোটেই সন্তুষ্ট নয়? একদমই তাই। এই সাজা ঘোষণায় আমরা সন্তুষ্ট নই, সাধারণ মানুষ সন্তুষ্ট নয়, যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ তারাই সন্তুষ্ট হতে পারেন। দেখছি যে এটা একটা ভিন্ন ষড়যন্ত্রের একটা ফাইনাল জায়গা হলো, যে এখানে যারা দোষী, যারা আসল দোষী তাদেরকে ছাড় দিয়ে একজনকে স্টেটমেন্ট করা হলো। আমরা বলছি না সঞ্জয় রায় দোষী নয়, কিন্তু সঞ্জয় রায় একা নয়, তার সাথে আরো অনেক মাথা আছেন, তাদেরকে কাউকে কিছু করা হলো না। আজকে একটা জিনিস আমরা বুঝতে পারছি না, সঞ্জয় রায় যদি একা দোষী হবে তাহলে এত পক্ষলোপাত কিসের জন্য? কেন এত এই যে কপিল সিবালের মতো আইনজীবীকে কেন নিয়োগ করা হলো? সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গোড়া থেকেই বলছে সঞ্জয় রায় দোষী। শুধু সঞ্জয় রায় যদি একা দোষী হবে তাহলে এই তথ্য প্রমাণ ব্যাপারে এত তৎপরতা কেন? কেনই বা এই কপিল সিবাল থেকে আরম্ভ করে আইনজীবী পেছনে লক্ষ লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা খরচা করা হলো। সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সঙ্গে এরকম আরো অজস্র যারা রয়েছেন এবং তারা প্রভাবশালী, তারা প্রত্যেকে প্রভাবশালী, এবং সেখানে প্রশাসনের শীর্ষস্থানীয় মানুষ থেকে আরম্ভ করে আমলাতন্ত্রে বহু মানুষ এর মধ্যে জড়িত আছেন, এবং যার জন্য এইভাবে তৈরি ঘুরিয়ে দেওয়া আরম্ভ করে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং এই সঞ্জয় রায়কে একজনকে বলিপাড়া করা হয়েছে। আমরা মনে করি সঞ্জয় রায় ছাড়া প্রভাবশালীরা এরাও রয়েছেন এর পেছনে। আপনারা খুশি নয় রায়, আমরা একেবারেই খুশি নই, কিন্তু আমরা জানতাম এটাই হবে। তার কারণ যেভাবে সিবিআই দীর্ঘ 5 মাস বাদে কলকাতা পুলিশ যা বলেছে আরে তাদের শিলমোহর দিল, তাতে পরিষ্কার বোঝা গেল যে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গোড়া থেকেই ছিল। এবং প্রথম সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছিলেন তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলছিলেন যে এটা একটা হরিফিক ক্রাইম হয়েছে, এবং সেখানে বহু মানুষ জড়িত আছে। আমরা একটা জিনিসও বুঝতে পারছি না যে তাহলে সিবিআই যদি বলবে, সিবিআই কাছে যদি তথ্য প্রমাণ না থাকবে, তাহলে তারা কেন সন্দীপ ঘোষ বা টালা থানার ওসিকে তারা অ্যারেস্ট করেছিল? এখানে কিন্তু চার্জশিটে তাদের কোনো উল্লেখ নেই। তাহলে তারা শুধু অর্থাৎ এই রায় আপনারা খুশি নয়? একেবারেই খুশি নই। আমরা মনে করি যে
আরো লড়াই করতে হবে। আমাদের এই ন্যায় বিচার আর প্রথম কথা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী, যিনি আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি মানুষকে বোকা বানিয়ে আজকে এই যে ঘটনা ঘটাচ্ছে যে বিচার, আমরা একা সঞ্জয় এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু এর অনেকগুলো অর্থ আছে। আমরা প্রথম দেখছি যে সিবিআই অনেক কিছু উদ্ধার করেছে, নথি, গোপনীয় কিছু, মানে সেগুলো সব প্রমাণযোগ্য আর কি, অনেকের সাথে জড়িত, এটাও দেখেছি। কিন্তু তারপরে দেখছি যে বেডটায় সবাইকে রাখা হয়েছিল, সেই বেডটায় কোনো প্রমাণ নেই, কোনো ধস্তাধস্তি প্রমাণ নেই, রক্ত নেই, তাকে কোথায় তাকে মারা হয়েছিল আর কারা তাকে ধরে নিয়েছিল, এটা সন্দেহ এটা করতে পারে না। এই মানুষকে বারবার বোকা বানিয়ে আজকে এখানে মানুষকে রাস্তায় নামিয়েছে, এটা সবাই এটা করতে পারে না। সন্ধ্যা যদি বসে সাজা পাক, কিন্তু আমরা চাই যে মুখ্যমন্ত্রীকে দেখা হোক, গ্রেফতার করা হোক, তাকে ডেকে আজকে তাকে বিদায় করা হোক। যে আমাদের দাবি, আমাদের কথা, বাংলার কথা, মুখ্যমন্ত্রী এটাই জড়িত। প্রতিটা মানুষ আছে, গ্রামের মধ্যে প্রতিটা মানুষ আছে, আপনার কিষানক এই নৃশংসতা, একটা ছোট বাচ্চা যে বসে সে মেনে নিতে পারছে না, আজকে এখানটায় দাঁড়িয়েছে। তাই আজকে আমরা এসেছি তার প্রতিবাদ করতে। এই প্রতিবাদ চলবে, কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার আঘাত হয়ে আজকে আমাদের দেশের রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, এটা মানা যায় না। তাই আজকে আমরা রাস্তায় এসেছি। আর আমার 12 বছর আগে সবার মায়ের বিচার পাইনি, তা সত্ত্বেও যেখানে যা ঘটনা ঘটছে, আমরা চাচ্ছি এসব ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু বন্ধ হোক। কিন্তু তা বন্ধ না করে মানুষকে ভিক্ষা দিয়ে, দুটো চালের ভাত দিয়ে ভোটে মানে ক্ষমতায় থাকার জন্য মানে নানান প্রচেষ্টা করে যাচ্ছেন, উনি নানান প্রকল্প ঘোষণা করছেন। আসল ঘটনা আর যে কোনো মতো নেই, এত বড় ঘটনা আজকে একটা সন্দেহকে দোষী করে সারা রাজ্যের মানুষকে বোকা বানিয়ে বসে রাখতে চেয়েছে। এই রাজ্যে আমার দেশের মানুষ পারবে না, এই আন্দোলন চলবে, এই যখন চলবে, আমরা রাস্তায় আছে, রাস্তায় থাকবো। আমরা ইনভেস্টিগেশনের ল্যাচেসের উপর পয়েন্ট আউট করেছিলাম এবং আমাদের আর্গুমেন্টে সেটা মেনশন ছিল, আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি। যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানেও ল্যাচেসের কথা বলেছি। সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা, পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা পেতে চলেছি, ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন সেইটা হওয়ার পর। লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে there has been some confusion, yes criticize the investigation। পরবর্তীকালে জাজমেন্টের কপিটা পাই, বাকিটা আপনাদের দেবো। সঞ্জয় রায় তার যে সাজার মেয়াদ ঘোষণা হয়েছে লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ 1 নম্বর শিয়ালদা এই মুহূর্তে ঘোষণা করেছেন। সেখানে সঞ্জয় রায়কে যে গত 18 জানুয়ারি 2025 3টি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিএনএস এর যে 64 ধারায় তার যাবজ্জীবন হয়েছে, 66 নম্বর ধারায় তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে এবং 103 খুন অর্থাৎ মার্ডারের জন্য তাকে যাবজ্জীবন এবং 3টে সেকশনেই ফাইনও করেছেন এবং অনাদায়ে আরো জেলের জেলের প্রভিশন রেখেছেন এবং আদালতেও জানিয়েছেন যে সিবিআই এর পক্ষ থেকে এবং ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাকে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল। কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয়, সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ ডেথ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না, আমি আমৃত্যু কারাবাস 66 নম্বর ধারায় বিএনএস এর এবং 64 এবং 103 এর 1 ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন এবং স্টেটকে নির্দেশ দিয়েছে ভিকটিমের পরিবারকে 10 লক্ষ এবং 7 লক্ষ মোট 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অ্যাডভোকেট আনিসুর রহমান। কোর্টের কাছে আমরা যখন আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট জমা দিই তখন আমরা বেশ কিছু যেই পয়েন্টের উপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্ট দেয় এবং আমাদের পয়েন্ট সেটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্টেড। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট।
বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন রয়ে গেছে সিবিআই তদন্তে, কি বলবেন? সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন, এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি ইমপ্রেস করতে পারবো। থ্যাংক ইউ। দিয়েছি আমরা আমাদের আর্গুমেন্টে বারবার ধরে বলেছি দেয়ার হ্যাজ বিন সাম ল্যাচেস ইন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা আগের দিনকে জজ সাহেব যখন সাজা ঘোষণা করেন উনি বলেছেন, তিনি ক্রিটিসাইজ করেছেন ওনার এই ইনভেস্টিগেশন নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। বাদবাকি ডিটেলসটা ওনার জাজমেন্টের কপিতে আসবে, সেখানে দেখে আপনাদেরকে বলতে পারবো ইয়েস ইট ইজ দ্য ল্যাচেস অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি, যে পুরোপুরিভাবে ওনারা করতে পারেনি, কারণ ওনাদের বক্তব্য ছিল আজকে ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু জজ সাহেব আজকে যাবজ্জীবন দিয়েছে। ইনভেস্টিগেশনের পার্ট বাকি আছে, বাকিটা আমরা জাজমেন্টের কপি পাই, জাজমেন্টের কপিটা পাই। আমরা তো সর্বোচ্চ সাজা চেয়েছি, আগামী দিনে তো আরো ইনভেস্টিগেশন হবে, সেটা যাতে ঠিকঠাক হয় সেটার দিকে আমরা এগোবো। বাকিটা আমরা আগে জাজমেন্টের কপি পাই, আসছি।